ইতিহাস বলে সমাজ ও সভ্যতার উপর আক্রমণ নেমে এলে প্রথম সরব হয় শিল্পীরা। তাই পৃথিবীর ইতিহাসে যে কোনো দেশে ফ্যাসিবাদ বা মৌলবাদ ইত্যাদি কায়েম করার প্রাথমিক শর্ত হচ্ছে সেই দেশের শিল্প চর্চা, বুদ্ধিজীবী চর্চাকে নিঃশেষ করে দেওয়া। হিটলার যেমনটা করেছিল। 1971 সালে স্বাধীনতা লাভের প্রাক্কালে বাংলাদেশের বহু বুদ্ধিজীবীকে, যাদের মধ্যে ছিলেন শিক্ষক, ডাক্তার, প্রকৌশলী, শিল্পী, কবি, সাহিত্যিক এবং বিজ্ঞানীকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আর এ যাত্রায়ও সোনার বাংলায় চলছে লেখক শিল্পীদের ওপর আক্রমণ। সমগ্র বাংলাদেশে সংস্কৃতি চর্চার স্থানগুলো আজ আক্রান্ত। যতদূর খবর পাওয়া যায়, এখন পর্যন্ত বাংলাদেশের 22টি জেলার শিল্পকলা একাডেমি ধ্বংস করেছে তালিবানপন্থীরা, ধ্বংস করেছে জাতীয় শিশু একাডেমি। বরেণ্য শিল্পী রাহুল আনন্দের বাড়ির অমূল্য সব সম্পদ তালিবানি কায়দায় পুড়িয়ে দিয়েছে মৌলবাদী দুষ্কৃতীরা। এ ধরনের বর্বরতা সত্যি নিন্দনীয়। ঐতিহ্যশালী বাংলা সংস্কৃতিকে যেভাবে ধ্বংস করার প্রয়াসের বিরুদ্ধে আগরতলায় প্রথম আওয়াজ তুলেছিল বাংলা সংস্কৃতি বলয়, সে আওয়াজ এখন অনেকেই তুলছে। বাংলাদেশের বহু লেখক, শিল্পী সহ সাধারণ মানুষ আগরতলার বাংলা সংস্কৃতি বলয়ের এই প্রতিবাদকে দিক নির্দেশক হিসেবে চিহ্নিত করেছেন। বর্তমানে বাংলাদেশের লেখক শিল্পীরাও ধীরে ধীরে পথে নামছেন। বাংলা সংস্কৃতিকে রক্ষার জন্য এবং বাংলাদেশের নির্যাতিত লেখক শিল্পীদের তথা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে ধীরে ধীরে নিজেদের মতো করে প্রতিবাদে সোচ্চার হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ। এখন প্রশ্ন হচ্ছে, ক্ষমতা দখলের এই আন্দোলনে লেখক, শিল্পী, বুদ্ধিজীবীদের ওপর এমন বর্বরচিত আক্রমণ কেন? শিল্পী মেরে শিল্প সাহিত্য চর্চা বন্ধ করে বাংলা সংস্কৃতিকে কি মুছে ফেলা যায়? নতুন সরকার এই ধ্বংসলীলা বন্ধ করতে দ্রুত পদক্ষেপ নিচ্ছে না কেন? যেসব শিল্পীরা এখনো প্রাণ ভয়ে ঘর ছাড়া, তাদের নিরাপত্তা নিশ্চিত করবে কি বাংলাদেশের সরকার? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। বাংলাদেশের লেখক, শিল্পী, সংস্কৃতি কর্মীদের অবস্থা নিয়ে একটি বিশেষ টকশোতে আজ আমার সাথে স্টুডিওতে রয়েছেন রাজ্যের বিশিষ্ট লেখক, সাহিত্যিক, প্রাবন্ধিক ডক্টর নারায়ণ ভট্টাচার্য। স্বাগত ডক্টর ভট্টাচার্য আপনাকে। ডক্টর ভট্টাচার্য, বাংলাদেশের সৃজনশীল শিল্প সাহিত্য চর্চাকে ধ্বংস করে দেবার যে প্রয়াস চলছে তা বাংলাদেশের মানুষরা দেখছে, আমরাও দূর থেকে দেখছি, আপনি সবাই আমরা জানি। এখন দেশের বহু লেখক বা সাহিত্যিকদের ওপর যে আক্রমণ চলছে তা আপনি কিভাবে দেখছেন? কেন হচ্ছে এমন আক্রমণ? বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র, শুধু এইটাই একমাত্র পরিচয় নয়। এটা তো বলার অপেক্ষা রাখে না যে ত্রিপুরা রাজ্যে যারা আমরা বাঙালি আছি, আমাদের উৎসটা, শেকড় কিন্তু সেখানে আছে। আমাদের পিতৃপুরুষ সেখানে ছিলেন, পরম্পরায় সেই সংস্কৃতি আমাদের মধ্যেও আছে। বাংলাদেশে যে কোনো সময়ে যে অবস্থাতেই সেখানে শিল্প, সাহিত্য, সংস্কৃতির উপর আক্রমণ আসুক, মনে হয় যেন আক্রমণটা আমার উপরে আসছে। আপনি শুরুতে যে কথাগুলো বলেছেন, যে তালেবানি কায়দায় হোক, ফ্যাসিস্টের দৃষ্টিভঙ্গি নিয়ে হোক, অথবা ধ্বংসাত্মক ভূমিকায় যেভাবেই হোক, যে প্রথম কাজটাই হয় সাহিত্য, শিল্প, সংস্কৃতির কণ্ঠ রোধ করে দাও। একদম দিলে কি হবে, যারা দুর্জয় সাহস নিয়ে, যারা জীবন মৃত্যুকে পায়ের বৃত্ত মনে করে এগিয়ে যেতে পারেন এবং এগিয়ে নিতে পারেন, নিয়ে যেতে পারেন দেশকে, সাধারণ মানুষকে, এবং যেসব সাধারণ মানুষ অসহায়, যারা তাৎক্ষণিকভাবে
এই ভালো মন্দটা বিচার করতে পারেন না, তাদেরকে তারা একটা অভয় বাণী শোনাতে পারেন। আচ্ছা, এই লেখক, কবি, সাহিত্যিক, কারণ তাদের শক্তিটাই হচ্ছে শিল্প চেতনা। শিল্প চেতনা মানেই শুভ চেতনা, আর শুভ চেতনাই মানে মানুষের চিরন্তন শাশ্বত শক্তি। এই শক্তির চেয়ে আর অন্য কোনো শক্তি আজ পর্যন্ত আছে বলে আমার জানা নেই। নতুন কোনো শক্তির জন্ম হতে পারেনি। তালিবানরা, ফ্যাসিস্টবাদীরা ধ্বংসাত্মক ভূমিকায় যেভাবে হোক মানুষকে ধ্বংস করা, হত্যা করার লীলায় তারা যদি নতুন একটা ইতিহাস তৈরি করতে চান, তাহলে সেটা ভুল। কারণ ধ্বংস দিয়েই কখনো জয়ী হওয়া যায় না, বরং সৃষ্টি দিয়েই এই পৃথিবী সুন্দর হয়েছে। এই পৃথিবী ধ্বংসকে জয় করেই সুন্দর করে তুলেছেন। তারা কারা? তারা বুদ্ধিজীবী হতে পারেন, তারা মননে ঋদ্ধ মানুষ হতে পারেন, তারা লেখক, কবি, সাহিত্যিক, অবশ্যই যে যেভাবেই করুন জিনিসটা সেটাই হবে। বাংলাদেশে 1 জুলাই থেকে যে আন্দোলনটা শুরু হয়েছিল, আমরা ধরে নিয়েছিলাম প্রথমেই একেবারে মনে হয় যেন একটা ছাত্র আন্দোলন, কোটা বিরোধী একটা ছাত্র আন্দোলন হতেই পারে একটা দেশে। আমি রাজনৈতিক বিশেষজ্ঞ নই, বিশ্লেষক নই, একদম আপাত দৃষ্টিতে আমাদের সবার যেটা আমাদের আপাত দৃষ্টিতে মনে হয়েছিল, আচ্ছা ঠিক আছে, তাদের দেশের এই সমস্যা, ছাত্ররা একটা দাবি করছে, তাহলে সেটা মিটে যাবে, হয়ে গেল। কিন্তু মিটে যাওয়ার পর দেখা গেল একের পর এক নতুন করে দাবি উঠে আসছে। সর্বশেষ দাবি হলো যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে চলে যেতে হবে, প্রধানমন্ত্রী পদত্যাগ করতে হবে। উনি চলে গেলেন, তার উপরে দেখা গেল আরো যেন দুর্দমনীয় ভাবে এই ধ্বংসলীলা যে এই চলতে লাগলো। কি ধ্বংসলীলা? না, আমার দেশের সম্পদকে আমি নষ্ট করে দিচ্ছি, আমি গণভবনকে আমি লুট করে নিচ্ছি, প্রধানমন্ত্রীর বাসভবন থেকে তার ব্যবহৃত জিনিস যেভাবে তারা নিয়ে যাচ্ছে, এগুলিকে নিয়ে যে কাণ্ড কারখানা করেছে, যে উল্লাস করেছে, সেটা একটা পাশবিক উল্লাস। সেটা এই বাংলায় আমরা কখনো বলতে, কারণ আমি আগেই বলেছি যে আমাদের মাঝখানে একটা কাঁটা তারের বেড়া আছে ঠিকই, কিন্তু আমাদের কিন্তু অভিন্নভাবে আমরা মনে করি। কারণ যেহেতু আমার সাহিত্য, শিল্প, সংস্কৃতি, প্রতিবেশী ভাষা, প্রতিবেশী বাংলার সঙ্গে একাত্ম হয়ে আছে বহুকাল ধরে। 1971 সনের মুক্তিযুদ্ধ এবং পূর্ব পাকিস্তান বাংলাদেশ নামে আত্মপ্রকাশ, 53 বছর পরে আমি নিজে ব্যক্তিগতভাবে, আমরা সবাই ত্রিপুরা রাজ্যে আমরা যারা একটু একটু শিল্প, সাহিত্য, সংস্কৃতি ভালোবাসি বা আমাদের অনুরাগ আছে, কম বেশি আমাদের সবারই এই অভিজ্ঞতা হয়ে গেছে যে এই 53 বছরে একটা দেশ, একটা জাতি বহুদূর এগিয়ে গেছে। আমি কেন বলছি কথাটা, কিছু আমার হাতে কিছু তথ্য আছে, আমি কিছু বলতে পারবো এই বিষয়ে, আমার একটা প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে। 53 বছর পরে তারা সামনের দিকে না গিয়ে পেছন দিকে ছুটতে শুরু করলো। 53 বছরের ছোটাটা সামনের দিকে, আর 53 বছর পরে তাদের যে ছুটে চলাটা সেটা হলো 500 বছরের অতীতের দিকে, একটা অন্ধকারময় রাজ্যের দিকে, যেখানে আলো নেই, যেখানে সুস্থ চিন্তা নেই, যেখানে মানবিকতা নেই, যেখানে মনুষ্যত্ব নেই, যেখানে সহানুভূতি নেই, যেখানে বিবেক নেই, যেখানে ভালোবাসা নেই, যেখানে দেশের প্রতি ভালোবাসা নেই। যারা উচ্চারণ করছে আমাদের বিশ্ববরেণ্য রবীন্দ্রনাথ ঠাকুর, উনি তো শুধু বাঙালির নন, ভারতবর্ষের নন, তিনি পৃথিবীর কবি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই মন্ত্র উচ্চারণ, আমি বলবো শুধু গান নয়, এটা একটা মন্ত্র,
এই মন্ত্র উচ্চারণ করতে করতে 53টি বছর পার করে দিলাম। না এখন এখানে দেওয়ার পরেও হ্যাঁ, দেশের প্রতি ভালোবাসা আমার থাকবে না। আমার মতবিরোধ থাকতে পারে, আমি আগে সবকিছু বলেছি, থাকতে পারে। আমি দেশের সম্পদ লুট করছি, দেশের সম্পদ ধ্বংস করছি যখন, সেটা আর একটা যেভাবে জিনিস। আবার লেখক, কবি, সাহিত্যিক সাহিত্যিককে তাদেরকে কণ্ঠরোধ করে দেওয়া কারণ হলো ওই যে বললাম, তারা কখনো ভীত হয় না। না এখন এখানে এই জায়গাটাতে আমাদের প্রশ্ন যে যারা এই কাজগুলো করছে তাদের উদ্দেশ্যটা, আসল উদ্দেশ্যটা কোন জায়গায়, কি সেটা কি শুধুই ভারত বিরোধিতা করা, নাকি এই যে কাজটা হলো, নাকি সেটাকে বাংলাদেশকে মানে একটা অন্ধকার যুগের দিকে ফিরিয়ে নিয়ে যাওয়াটা? সেটাই তো বলছি। এবার আপনি যেটা বলছেন যে 500 বছরের দিকে পেছন পেছনের দিকে দিকে ফিরিয়ে নিয়ে ছুটছে যাচ্ছে, তারা, মনে হয় এই তাদের কয়েকদিনে উদ্দেশ্যটা 500 কি? বছর পেছনে চলে উদ্দেশ্যটা গেছে। কি এটা দেখে তো মনে হচ্ছে তাই কিন্তু যারা করছে তারা তো জানে না তারা পেছন দিকে যে যাচ্ছে। তাহলে যারা করাচ্ছে পেছন থেকে এটা যারা কেন করছে করাচ্ছে? জানে না, কিন্তু যারা করাচ্ছে আমার এখন মনে হচ্ছে, মানে পত্র পত্রিকা, তারপরে বিভিন্ন ধরনের ভিডিও ক্লিপ, আমরা সামাজিক মাধ্যমে যা দেখছি আসছে তো বিভিন্ন ভাবে আসছে। হ্যাঁ, সে সবাইকে চিনি না, জানি না, কিন্তু ঘটনাগুলো সম্পর্কে এইটুকুন বলতে পারি যে এই ঘটনাগুলো যে ঘটছে, পত্রপত্রিকা তো দেখছি, বিভিন্ন আর্টিকেলে দেখছি যে বিভিন্ন লেখালেখিতে যে সমস্ত ঘটনাগুলো উঠে আসছে, যে যারা করছে তারা এতদিন অক্লান্তভাবে ধ্বংসের কাজ করতে পারে না। তাহলে পেছনে আরেকটি উদ্দেশ্য প্রণোদিত ভাবে আরেকটি শক্তি আছে, যে শক্তি শান্ত, স্থির, যে শক্তি সৃষ্টি নয় প্রলয়ের জন্যই যারা মানসিকভাবে প্রস্তুত, সেই প্রলয় উল্লাসে তারা সামনের দিকে লোকগুলোকে সামনে এগিয়ে দিচ্ছে। একটা মন্ত্র তাদের দিয়ে দিচ্ছে, তোমার দেশ, তোমার কোটা, তোমার মানে কি জানি বলো, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে। এই মন্ত্রগুলো তো যারা সুবোধ সুকুমার ছেলে ছাত্র, তারা প্রথম দিকে বুঝবে না। আমার একটা বিশ্বাস তারা হয়তো বুঝবে, কারণ একটা দেশ তো আর কিছু উচ্ছৃঙ্খল মানুষকে নিয়ে তৈরি হয় না। বুদ্ধিজীবীরা আছেন, লেখক, কবি, তাদের আধিপত্য বেশি দিন থাকতেও পারে না। এই যে উচ্ছৃঙ্খলতার আধিপত্যটা, সেটা যেটা যে বাংলাদেশকে আমরা দেখছি বিগত কয়েকদিন ধরে, সেটা বেশি দিন থাকতেও পারবে না। কারণ ধ্বংস দিয়ে পৃথিবী কখনই কোনো মহৎ কাজ হয়নি। তাহলে পৃথিবীটা ওই ধ্বংসেই চলতো, আর সৃষ্টির কোনো প্রয়োজন ছিল না। আমি যে কথাটা বলছিলাম যে 1971 মুক্তিযুদ্ধের আগে পাক সেনাবাহিনী পরিকল্পিতভাবেই অধ্যাপক, শিক্ষক, সমাজকর্মী, মানবতা কর্মী, লেখক, কবি, সাহিত্যিকদের তারা নির্বিচার হত্যা করেছেন। বহু বহু মানুষকে তারা হত্যা করেছেন। কিন্তু তাতে করে কি 71 মুক্তিযুদ্ধ থেমে গিয়েছিল? থামেনি তো। কারণ যেখানে আমার চেতনায় একটা শুভ ইচ্ছে আছে, যে মানসিকতায় আমার নতুন সৃষ্টি, নতুন কিছু করার একটা অমোঘ শক্তি আমার আছে, আমাকে তো দমন করতে পারবে না। হয়তো সাময়িকভাবে আমরা ভীত সন্ত্রস্ত হব, কিন্তু এখন যেটা চলছে, কি চাইছে, যা চাইছে তা তো তারা পেয়েছে, কিন্তু পাওয়ার পরে তাদের উল্লাসটুকু প্রকাশ আমরা যেভাবে দেখলাম, সংখ্যালঘুদের উপর অত্যাচার, বিভিন্ন সংখ্যালঘু যারা আছেন তাদের উপর অত্যাচার, মানুষ নিরাপত্তাহীন, মানুষ ছুটছে আত্মগোপন করে। রাহুল আনন্দের মতন একজন শিল্পীর বাদ্যযন্ত্র পরিয়ে দিচ্ছে, দুই বাংলার মধ্যে যে জনপ্রিয় একজন গায়ক, তাকে ধ্বংস করে দিচ্ছে। তাহলে দেশ, ওই যে বললাম যে সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসিটা কোথায় গেল? কোথায় গেল? কবিগুরু সেই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, জাতীয় সঙ্গীত বাংলাদেশের, এখন এটাও শোনা যাচ্ছে, যদিও অথেন্টিক নয়, এখন এই জাতীয় সঙ্গীত ওরা পাল্টে দেওয়ার পরিকল্পনা করছে। এরকম অনেক কিছুই আমরা শুনছি, এগুলো সবই শোনা খবর, এগুলো তো কোনো অথেন্টিসিটি নেই।
এখন কথা হচ্ছে যে বাংলাদেশের অনেক সাংস্কৃতিক সংস্থার অফিস দখল করে নেওয়া হয়েছে, দখল নিয়েছে। এখন সেখানে নাচ গান কবিতা যে চর্চা হয় সেগুলো এখন বলা হয়েছে যে সেগুলো জানিয়ে দেওয়া হয়েছে সেগুলো হবে না, নাচ গান হবে না এখানে, এগুলো এখন ইসলামিক চর্চা কেন্দ্র, ইসলাম চর্চা কেন্দ্র হচ্ছে। এখন শিল্পকলা একাডেমি ধ্বংস করে বা সাময়িক সাংস্কৃতিক চর্চা বন্ধ করে কি বাংলাদেশ থেকে বাংলা সংস্কৃতিকে মুছে ফেলা যাবে বলে মনে করছেন আপনি? না, একদম যাবে না। কারণ বাংলা সংস্কৃতি বহু যুদ্ধ করেই বিবর্তন পরিবর্তনের মধ্য দিয়ে তার আদলকে সে টিকিয়ে রেখেছে। বাংলার সংস্কৃতির উপরে পাঠানের আক্রমণ এসেছে, তুর্কিদের আক্রমণ এসেছে, হ্যাঁ, তারপরে ইংরেজ আমলেও নানাভাবে আক্রমণ এসেছে, কিন্তু বাংলার সংস্কৃতি কিন্তু মুছে যায়নি, কেউ মুছে দিতে পারেনি। বাংলার সংস্কৃতি কিন্তু তার স্বমহিমায় সে কিন্তু তার অস্তিত্বকে সে বজায় রেখেছে, টিকিয়ে থাকেনি, সে বজায় রেখেছে এবং থাকবে। আপনি দেখুন এই কয়েকদিনে তারা লাইব্রেরি তারা পড়িয়ে দিচ্ছে, বিভিন্ন সংগ্রহশালা পড়িয়েছে, তারা জাদুঘর পড়িয়ে দিচ্ছে, যে জাদুঘরে আমার দেশের ঐতিহ্য, আমার দেশের পরম্পরা সুরক্ষিত থাকবে এবং আগামী প্রজন্ম তারা জানতে পারবে, তারা বুঝতে পারবে আমার বিগত দিনগুলো কেমন ছিল আমার দেশের। আমার ইতিহাস চর্চা তো আর শুধুমাত্র রাজা যুদ্ধ, কে রাজা হলেন, কে প্রজা হলেন, কে মন্ত্রী হলেন তা নয়, তার বাইরেও আরেকটা ইতিহাস, সেটি হলো রবীন্দ্রনাথ বলছেন সেই ইতিহাস কি? মানুষের ইতিহাস। এই যে সংস্কৃতির ইতিহাস, সেই সংস্কৃতির ইতিহাস কিন্তু চিরন্তন ইতিহাস। যারা আমাদের কুমিল্লার টাউন হলে যে আমাদের রাজমালাকে যে পড়িয়ে দেওয়া হলো, আচ্ছা বলুন তো এই উত্তর কি ওনারা দিতে পারবেন কখনো যে এই রাজমালা তো বাবা তোমার এই ক্ষমতাও দখল করে নেয়নি, তোমাকে তো কিচ্ছু বলেনি, সে তো ছিল তার অক্ষয় সম্পদকে নিয়ে, সে তোমাকেই জানান দিচ্ছিল যে তোমাকে কি করতে হবে। বীর বিক্রম কৃষ্ণ মানিক্যের ছবি সারা মানে ভেঙে দিয়েছে, বঙ্গবন্ধু মূর্তি তারা ভেঙে দিয়েছে। মূর্তিটা ভাঙাটা বড় কথা নয়, মূর্তিটা এই যে ভাস্কর্য শিল্পকে বিনষ্ট করে দেওয়া। কিন্তু এই মূর্তি তৈরি করা শিল্পী কিন্তু আছে বা আগামী দিনেও কিন্তু আবার আসবেন, তৈরি হবে, কিন্তু এই যে ভেঙে ফেললো, এই যে নক্কার জনক এই ঘটনাটাকে মানুষ ভুলে যাবে। ঠিক, এই ঘটনাগুলো থেকে যাবে। ঠিক, এই যে মূর্তিগুলো, বঙ্গবন্ধুর যে বিভিন্ন মূর্তিগুলো যেগুলো ভাঙা হয়েছে বা যে বিভিন্ন যে স্থাপত্যগুলো যেগুলো নষ্ট করা হয়েছে, সেগুলো হয়তো অনেকটাই আবার মানে ভাস্কর্যগুলো নষ্ট করা হয়েছে, সেগুলো আবার গড়ে যাবে, গড়তে শুরু হয়ে গেছে যা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যেভাবে ধ্বংস করলো, যে কায়দায় করলো, সেটা ইতিহাস মনে রাখবে, সে লজ্জার ইতিহাস। আমার মনে হয় বাঙালি হিসেবে আমারও লজ্জা হচ্ছে যে আমার বিবেক, আমার সংস্কৃতি, আমার মানসিকতা তো এই জায়গায় ছিল না বা পৌঁছেনি, বা আমরা কখনোই এটা ভাবতেও পারিনি যে আমার এই জিনিসটা আমরা দেখতে পারবো বা দেখবো। আমরা সেটাই বলছি যে আমরা ভাবছি যে এভাবে যদি স্থাপত্য ধ্বংস করে, মূর্তি নষ্ট করে বা গান বাজনা, গান নাচ আবৃত্তি বন্ধ করে, সাংস্কৃতিক চর্চা বন্ধ করে যদি সংস্কৃতিকে মুছে ফেলা যেত, তাহলে বহু দেশ সেটা হয়তো আগেই আগেই করে ফেলতো। না, সারা পৃথিবীতে একটিও মূর্তি থাকতো না, একটিও লাইব্রেরি থাকতো না, একজন লেখক কবি সাহিত্যিক থাকতো না। একদম, কারণ বিপরীতপন্থী সব জায়গায় হয়েছে। এখন সে জায়গাতেই প্রশ্ন যে আমরা তো স্লোগান শুনেছি, ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। এখন ভারতের সাথে যাদের, আমরা সেটা রাজনৈতিক রূপটার দিকে আমরা নাই বা গেলাম, বা আমরা ধার্মিক রূপটার দিকে, ধর্মীয় রূপটার দিকে নাই বা গেলাম, আমরা যদি দেখি যে ভারতের সাথে যাদের সাংস্কৃতিক আদান প্রদান, যারা ভারতের সাথে সাংস্কৃতিক আদান প্রদানে যুক্ত, তাদের বিশেষভাবে টার্গেট করা হচ্ছে এবং তাদেরকে কিন্তু বাংলাদেশে সেই সব শিল্পী সাহিত্যিকদের কিন্তু এই মুহূর্তে আক্রমণ করা হচ্ছে। এর পেছনে কি শুধু ভারত বিরোধিতা নাকি তার পেছনে আরো কোনো কাহিনী? ওই যে বললাম
যে সুকুমারমতি ছাত্রদের প্রথম তো সামনে দিয়ে দিল, আর পেছনে যারা বসে আছেন, সুতোটা ধরে বসে আছেন, যারা খেলাটা মানে করাচ্ছেন, তারা তো আসলে দেশের একটা রাজনৈতিক পট পরিবর্তন বা নেতৃত্বের পরিবর্তন, সেটাতেই কিন্তু তাদের পরিকল্পনা না। তাদের উদ্দেশ্যটা, ভারত সেখানে কি করেছে? ভারত তো বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে বরাবরই। একদম। মুক্তিযুদ্ধের সময় তোমাকে বন্ধুর মতই তোমাকে সহায়তা করেছে। এখানে সাম্রাজ্যবাদী মানসিকতা নিয়ে কোনো মানে ভারতের কোনো নেতৃত্ব, ভারতের সরকার, ভারতের মানুষ করেনি, বরং মানবিকতা নিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় নিরাশ্রয় হয়ে যে সমস্ত আমাদের মানে বাংলাদেশ থেকে শরণার্থীরা এসেছিলেন, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, আসাম, সবাই তাদের আত্মীয়ের মতন করে নিয়েছিল। এবং ভারত সরকার বাংলাদেশকে যে সাহায্য করেছিল আন্তর্জাতিক নিয়ম নীতি মেনে, সেগুলি করেছিল অন্যায়ভাবে সাম্রাজ্যবাদী লোভের জন্য। তোমার দেশকে ছিনিয়ে আনার জন্য তো আমার কিছু করা হয়নি। এখন ভারতবর্ষের বিরুদ্ধে এই যে স্লোগানটা দেওয়া হচ্ছে, তাহলে ছাত্র আন্দোলন থেকে চলে আসছে আরেকটা দৃষ্টিভঙ্গি থেকে। সেটা কি? এটা কি শুধুই সংস্কৃতির বিরোধিতা? তাহলে সংস্কৃতি বিরোধিতা হলে একটা দেশের বিরোধিতা কি করে আসে? দেশের বিরোধিতা তো আসতে পারে না। এ নিয়ে আমি একটা কথা বলছি। আমারই অনুজ প্রতিম বা ছাত্র তুল্য বলা যেতে পারে, সে একটা পোস্ট করেছে আমাকে, যে জায়গায় করেছিল বাংলাদেশে, সেটা আমিও দেখতে পেলাম। আচ্ছা। যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চিহ্ন মেলা হয়, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে চিহ্ন নামে একটা সাহিত্য পত্রিকা মানে বের করা হচ্ছে, এবং খুব সমৃদ্ধ সাহিত্য পত্রিকা। এবং এই চিহ্ন পত্রিকা এবং বাংলা বিভাগের উদ্যোগে সেখানে একটি আন্তর্জাতিক লিটল মেঘ সম্মেলন হয়, মেলা হয়। আচ্ছা। আমি 2023 সালে আমি গিয়েছি, আমন্ত্রণ করেছিল আমাদের ত্রিপুরা রাজ্য থেকে আরো প্রকাশক বন্ধুরা, লিটল ম্যাগাজিন নিয়ে তারা সেখানে গিয়েছিলেন। আমরা দারুণ ভাবে আমরা অভ্যর্থনা পেয়েছি, আপ্যায়ন পেয়েছি, থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন। এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে, বিহার, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, শিলচর, করিমগঞ্জ, গুয়াহাটি থেকে প্রায় আমার যতটা এখন সংখ্যাটা মনে হচ্ছে 90 থেকে 95টি স্টল সেখানে ছিল। আচ্ছা। মানে মনে হয়েছিল যে সংস্কৃতির অঙ্গনে ভারতবর্ষ এবং বাংলা, ওই যে কথাটা বলেছিলাম যে শেকড় তো আমাদের ওখানে আছে, আমাদের পিতৃভূমির পরিচয় যদি আমাদের বহন করে থাকে আমাদের দেহে, আমাদের মননে, তাহলে বাংলার সংস্কৃতিটাও কিন্তু আমার মননে, আমার সংস্কৃতি মানে ধারার মধ্যে রয়ে গেছে। তো এবার 2025-এর জানুয়ারি মাসে তারা চিহ্ন মেলা করবেন। স্লোগানগুলো দারুণ। চিহ্ন মেলা মুক্ত বাংলা, চিহ্ন মেলা মুক্ত চিন্তা। তাহলে তারা মুক্ত বাংলা, মুক্ত চিন্তা, এই যে বিষয়গুলো রেখে রেখে তারা চিহ্ন মেলাটা করে যাচ্ছেন, এটাকে তো সাধুবাদ জানাতেই হবে। এবং সেই জন্যই আমি গিয়েছি, আমন্ত্রণও করেছেন আমাকে, তারা নিমন্ত্রণ করেছেন, সেটা গিয়েছি আমি। ওই ত্রিপুরারই, এবং আমার খুব ভালো লাগার ছেলে, খুব ভালো লাগার, খুব গবেষক এবং খুব পড়াশোনা করে এবং একটা ভালো জায়গাতে পড়াচ্ছে, নাই বা বললাম, সে লিখেছে যে যেভাবে এই হত্যা লীলা চলছে, ধ্বংসলীলা চলছে, রবীন্দ্রনাথের মূর্তি ভাঙ্গা হচ্ছে, সেখানে চিহ্ন মেলা হওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা। সেখান থেকে একেবারেই এই মার্চ মাসে বোধহয় জয়েন করছে রাজশাহী একটি কলেজে, একেবারে অল্প বয়সের একটি ছেলে। সে মাঝে মধ্যে ফোন করে নানা বিষয় জানতে চায়। সে লিখছে, সময় আছে,
এখন সময় আছে, অনেক দেরি, দেখুন না, মানে 25 জানুয়ারি এখন অনেক দেরি আছে, আশাবাদী। ঠিক। তাহলে এই যে লেখক, কবি, সাহিত্যিকরা, আমি যে কথাটা আমার মনে হচ্ছে যে তাদের যে একটা মানসিক শক্তি, যে শত বাধাকে অতিক্রম করে আবার নতুন ভোরের সূর্য তারা দেখিবে, এই যে প্রত্যাশা। একদম। আরেকজন লেখককে আমি ব্যক্তিগতভাবে, একজন অধ্যাপককে আমি ফোন করেছি যে ভাই কেমন আছো তোমরা? বলছে দাদা ভালো থাকার জন্য আশীর্বাদ করবেন। আচ্ছা। আমার খুব খুব কষ্ট লেগেছে, আমি কিছু করতে পারবো না, আমি শক্তি দিতে পারবো। আরেকজনকে আমি লেখক, যার একটি গ্রন্থ প্রকাশ এখানে হয়েছিল, আমাকে আলোচক হিসেবে আমন্ত্রণ জানিয়েছিলেন, সেই থেকেই এত হৃদ্যতা, এত কথা বলা। উনি বলছেন যে আমি শারীরিকভাবে এখন অক্ষত আছি, মানসিকভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। তাহলে এই যে লেখকরা, এই যে লেখক, কবি, সাহিত্যিকরা, তাদের এই অবস্থায় ওই দেশে কেমন আছেন, এটা এটা বোঝার জন্য, এটাই জানার জন্য আমি এই কথাগুলো বললাম। কারণ সুস্থ চেতনার মানুষ আছেন, কিন্তু তারা এখনো দাঁড়াতে পারছেন না, এবং সেই সংখ্যাটাই বোধহয় বেশি আছেন বাংলাদেশে, মানে হ্যাঁ, বেশি চেতনার মানুষই বেশি আছেন বলতে পারবো না, তবে এইটুকুন বলতে পারবো যে তারা নিশ্চিত করে দিতে পারবে না, তালিবানি হোক আর ফ্যাসিস্টই হোক, এই শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ, যারা মানুষকে ভালোবেসে ভালো থাকেন, যারা মানুষকে মানুষ হিসেবে দেখতে অভ্যস্ত, যারা হৃদয়কে প্রশস্ত করে দিতে চান, যারা মনের জানলাটাকে খুলে দিয়ে অন্য মনের উষ্ণতাকে তারা বরণ করে নিজের জীবনেকেও তারা উষ্ণ করে দিতে চান, তাদের সংখ্যা যতই হোক, কম বেশি সেটা বড় কথা নয়, তাদের শক্তির সঙ্গে এরা পারবে কেন? কিন্তু এইভাবে কি একটা দেশ মেতে উঠতে পারে? আমার ধ্বংসলীলায় একদম আমি জানি না এই ধ্বংসলীলায় যে মেতে উঠেছে, আমি জানি না। একমাত্র আমরা এখন সেটাই বলছি যে তালিবানরা, আফগানিস্তান আমরা যেভাবে দেখেছি, তারা কি ওই যে বললাম পেছনে ছুটতে চাইছে, নাকি পেছনে নিয়ে যাওয়ার জন্যই তাদের পরিকল্পনা? ঠিক, তাদের উল্লাসের ধরন এবং তাদের যে মানসিকতার পরিচয় তারা দিয়েছে, এমনটাও কিন্তু আমরা তালিবান বলছি ঠিকই, কিন্তু আফগানিস্তানেও কিন্তু তালিবানদের আমরা এই রূপ দেখিনি, ধ্বংসাত্মক রূপ দুটোই, কিন্তু একদম নিম্ন রুচির যে উল্লাস, এবং ওটা আমরা দেখি না, ওটা তালিবানেও আমরা কিন্তু আফগানিস্তানে আমরা দেখিনি। বাসভবন দখল করলো, মনে হয় যেন তারা অন্য একটা দেশকে তারা জয় করেছে, এবং এটাই কি এখন এখানে বঙ্গভঙ্গ লুটপাট থেকে শুরু করে মানে সমগ্র বাংলাদেশ জুড়ে যে সাধারণ মানুষের ঘরের ফার্নিচার, টিভি বা ফ্রিজ প্রকাশ্যে লুটপাট করে যে উল্লাস করা হয়েছে, আর বাংলাদেশের এই পরিস্থিতিকে আমাদের দেশের একাংশের, এটাই মানে আমাদের দুঃখজনক ব্যাপার এই জায়গাটাতে, যে আমাদের দেশের একাংশের বুদ্ধিজীবীরা কিন্তু এই উল্লাসটাকে বিজয় বলে কিন্তু আখ্যায়িত করেছিলেন। সেটাকে আপনি কিভাবে দেখেন? না, যারাই করুন আমি সেটাকে সমর্থন করি না, কারণ বিজয় করার, সংগ্রাম করার, আন্দোলন করার তারও একটা ভদ্রচিত নির্দিষ্ট পথ আছে। সেটা থেকে সরে গিয়ে এইভাবে মানুষকে হত্যা করে, কি বলবো, এগুলো বলতেও আমার খারাপ লাগে, আমার মনে হয় যেন নিজের লজ্জা হয় যে ব্রিজের মধ্যে এই যে কি বলবো, আমার মনে হয় না তালিবানি কায়দা, একদম কোন কায়দার, মানে সব কায়দাকে তারা পরাস্ত করে দিয়েছে। আমাদের সোনার বাংলাদেশ আমরা কি দেখলাম এবং কি দেখছি, এটা কি করে সম্ভব? এটা মানুষ, মানে আমরা কত বলি সে নিষ্ঠুর, সে জল্লাদ, সে প্রাণহীন, সেই নরপিশাচ, এই কত কথা আমরা বলি, কিন্তু আমার তো এদেরকে কি ভাষায় তাদেরকে বিশেষিত করতে পারি, বা তাদেরকে কি ভাষায় আমরা পরিচয় দিতে পারি, আমার মনে হয়
আর একটা শব্দ নতুন করে তৈরি করে নিতে হবে। কারণ প্রচলিত সংস্কৃতি চেতনায় আমাদের মানে ভাষায় এই শব্দ এখনো তৈরি হয়নি, এখন তৈরি। আপনি বলছেন তাদেরকে কি ভাষায় আপনি আখ্যায়িত করবেন, সেটাতে সেই শব্দ আপনার তৈরি হয়নি, অভিধানে নেই এখন। আর আমাদের দেশেরই একাংশের বুদ্ধিজীবী বা শিল্পীরা, গায়করা এখন ওনারা কিন্তু বিজয় বলে যে আখ্যায়িত করেছেন, এবং সেটা দুদেশের সাংস্কৃতিক সম্পর্কের জন্য এই ধরনের মন্তব্য কতটা লজ্জাজনক, মানে লজ্জার। এবং আমার মনে হয় দুদেশের আমাদের যে সম্পর্ক রয়ে গেছে, আমাদের যে সাংস্কৃতিক চেতনার মধ্যে, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, এই বৃহত্তর একেবারে মেঘালয়েরও কিছু কিছু অংশের সঙ্গে আমাদের যে একটা সখ্যতা আছে, একটা সাংস্কৃতিক মেলবন্ধন ছিল, আছে, এবং গত 50 বছরে সেটা কিন্তু বেশ মজবুত হয়েছে। ভাবের আদান প্রদান হয়েছে নানা উপলক্ষে। যে দেশের মানুষ বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছে, বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তারা নিয়ে গেছে, সারা দেশ আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছে। সেটা কোথায়? সেটা 51 সে 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি উপহার তারা দিয়েছে, সারা পৃথিবীর মানুষের কাছে তারা আবেদন রেখেছে যে এই দিনটিতে আন্তর্জাতিক মাতৃভাষা রূপে পালন করা হোক। সেটা শুরু হয়ে গেছে 2000 সাল থেকে। তারাই ভুলে গেল তার নিজের ঐতিহ্যকে। এই জন্য বলা হয় ইতিহাস আর ঐতিহ্য ভুলে কোনো মানুষ কখনো, আমার মনে হয় না, ঠিক জায়গায় পৌঁছতে পারবেন বা মানুষের কাছে প্রিয় হতে পারবেন। হঠাৎ আমি একটা কিছু কথা বলে দিলাম চট করে, হয়তো আমরা আবেগে অনেক সময় 2-4টি শব্দ এদিক সেদিক মানে বলে ফেলি, সেটা কোনো কারোরই দোষ নয়, কারণ এটা মানুষের মধ্যে কিন্তু একটা আবেগ থাকবে। আর বিশেষ করে শিল্প, সাহিত্য, সংস্কৃতির কথা যখন আসে, তখন আবেগটুকু মানুষের একটু বেশি হয় এই কারণে, কারণ আমি তো চাই জ্যোৎস্না রাতের কোমলতা, আমি তো চাই সূর্যের প্রখরতা, আমি তো চাই বসন্তের হাওয়া, আমি তো চাই শরতের সেই সুন্দর চাঁদের আলো বা শরতের উৎসবের আনন্দ। তো সেখানে আমার যে আবেগটুকু তৈরি হয় ঋতুতে বা বিভিন্ন প্রাঙ্গণে, আমার লোকসঙ্গীত থেকে, আমার দেশজ সংস্কৃতি থেকে, আমার পার্বণ থেকে, আমার মানে যে মানে ঐতিহ্য, যে ইতিহাস আমি গ্রহণ করেছি, আমার জীবনকে একেবারে সমৃদ্ধ করে দিয়েছে, আমার মনকে সতেজ করে দিয়েছে, স্বাস্থ্যবান করে দিয়েছে, এই সংস্কৃতি তো আমাকে দিয়েছে। কাজেই সেই সংস্কৃতি, মেলবন্ধন, সখ্যতার আর মানে একেবারে যে একটা শক্ত একটা ভিত্তি তৈরি হয়েছে, সেখানে দাঁড়িয়ে এই কথা আমি অন্তত পক্ষে মনে করি না যে এটা একটা নতুন আন্দোলন, একটা নতুন কোনো কিছুর দিশা, বিজয় উল্লাস এখানে আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি না। জি, এই যে আমরা যে রূপ দেখছি এখন সবচেয়ে বড় চিন্তার বিষয় হচ্ছে যে বাংলাদেশের বহু শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীরা কিন্তু এই মুহূর্তে ঘর ছাড়া, এবং ওনারা ঘরে ফিরতে পারছেন না প্রাণের ভয়। এখন যে পরিস্থিতি চলছে, আপনার কি মনে হয়? আপনারা 71 দেখেছেন, আপনারা 71-এর পর একদম এই পুনর্জাগরণ দেখেছেন, সবকিছু এই গোটা 53 বছর বাংলাদেশের সঙ্গে আপনারা অনেকভাবে সাংস্কৃতিকভাবে আপনারা লেনদেনে যুক্ত ছিলেন। এখন কথা হচ্ছে যে জায়গাটাতে বাংলাদেশ যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনের বাংলাদেশের সাংস্কৃতিক ভবিষ্যৎটা কোন জায়গায় দেখছেন? আমি আশাবাদী। আমি বারবার একটি কথাই বলবো যে শিল্প, সাহিত্য, সংস্কৃতি কখনই কারোর পদানুত হয়ে থাকেনি। সে উঠে দাঁড়ায়, সে আবার নতুন করে গান তৈরি করে,
না, এখন আবার আবার নতুন করে মানুষকে ভাবিয়ে তোলে, মানুষের শুভ বুদ্ধি, মানুষের শুভ চেতনাকে জাগিয়ে তুলতে পারে। বাংলাদেশের লেখক, কবি, সাহিত্যিকরা, আমি এই বছর মার্চ মাসে কয়েকদিনের জন্য একটা মানে পারিবারিক অনুষ্ঠানে আমি গিয়েছিলাম, প্রায় 55-56 বছর পরে। 71 আমি গিয়েছিলাম বাংলাদেশে যুদ্ধের পরে পরিস্থিতি দেখার জন্য 2-4 দিনের জন্য। এবার একেবারে একটা মানে পারিবারিক অনুষ্ঠানে যাওয়াতে ঘনিষ্ঠভাবে অনেকের সঙ্গে কথা হয়েছে। বেশ কয়েকটি জায়গায় আমি গিয়েছি। সেখানে আমার মনে হয়েছিল যে কি সুন্দর চেনা অচেনা মানুষের কাছ থেকে কি মানে অভ্যর্থনা পাচ্ছি, এবং আমার মনে হয়নি যে আমি একটা অন্য রাজ্যে এসেছি বা অন্য একটা দেশে এসেছি, আত্মীয় স্বজন যার। কিন্তু 2-1 জন কিন্তু বলছিলেন যে আমরা এমনিতে ভালোই আছি, কিন্তু কিছু কিছু মানুষ কিন্তু যে এই যে সহজ সরল চলাচল, আসা যাওয়া, এটাকে মেনে নিতে পারছে না। আচ্ছা, এটা আমি বললাম যে কোনো তথ্য, তারপর কোন তথ্য প্রমাণ, এগুলো আমরা ঠিকই আছে। কিছু কিছু বিষয় আছে যেগুলো তথ্য প্রমাণ কখনোই দেওয়া যায় না। তাই বলছিলাম যে কেন এরকম হচ্ছে, বলা তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে বাংলাদেশ থেকে সম্পদ তারা নিয়ে যাচ্ছে, বাংলাদেশে এসে তারা নিজের দেশের মতন তারা মনে করছে। আচ্ছা, এটা ভালো কথা। দুদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক, দুদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক থাকা, দুদেশের মধ্যে সহজভাবে চলাচল করা, যাতায়াত করা, এতে কি হয়? এতে তো কোনো ক্ষতি হয় না, দুদেশেরই লাভ হয়, নানাভাবে হয়। কিন্তু আমার মনে হচ্ছিল যে আমি বলছিলাম যে কিরকম হতে পারে, কইছে না না সামান্য কিছু মানুষের মধ্যে। ওই বিষয়টা থেকে আমার মানে এখন মনে হচ্ছে যারা ধ্বংস লীলায় মানে উন্মত্ত হয়ে ওঠে, তাদের সংখ্যাটা বেশি লাগে না, অল্প হলেই তারা একটা তাণ্ডব লীলা করে দিতে পারে। এখন তখন সাধারণ মানুষ তো ভীত সন্ত্রস্ত হয়ে তারা একটু নিরাপদে থাকার চেষ্টা করবেনি। ঠিক। এখন এই পরিবেশ যদি আপনি যেটা বলছেন যে আশাবাদী এবং শিল্পী সাহিত্যিকরা আবার কিন্তু লিখবে, গাইবে, করবে, এখন যদি চর্চাই বন্ধ করে দেওয়া হয় এবং যেভাবে আক্রমণ শানিত হচ্ছে, বিভিন্ন সংগঠনগুলো বা সংস্থার অফিসগুলো যেভাবে দখল করা হচ্ছে, বা এভাবে যদি চেতনার ওপর যদি সামগ্রিকভাবে একটা মানে চোট আসে, আক্রমণ আসে, তাহলে সে জায়গায় দাঁড়িয়ে তাহলে শিল্পচর্চা কিভাবে হবে? মানে সেখানটার মধ্যে উদ্বেগটা তো সেই জায়গাটাতে। এখন একটাই কথা, লেখক, কবি, সাহিত্যিকদের একত্রিত হতে হবে, তাদেরকে মানে সংগঠিত ভাবে তার মানে একেবারে সমবেত কণ্ঠে তাদেরকে এর বিরুদ্ধচারণ করতে হবে, তার মানে শুভ চেতনার কথাটা বলতে হবে। এককভাবে কিন্তু পারবে না। এটা বাংলাদেশে মানে এক্ষুনি যে মানে পরিস্থিতির আমরা দেখছি, বা আপনি এখন যে কথাটা বললেন, সবাই সেটা আশঙ্কা করছে যে আবার উঠে দাঁড়াতে পারবে তো। কিন্তু আমরা তো আফগানিস্তানেও দেখছি হয়তো বিচ্ছিন্নভাবে মুষ্টিমেয় কিছু কিছু মেয়ে পড়াশোনা করতে চাইছে, তারা মেনে নিচ্ছে না, কিন্তু তারা চাইছে তারা সুস্থভাবে তারা জীবন যাপন করবে। বা কিছু মানুষ তো চাইছে যে আমি আবার লেখাপড়া করব, আমি আবার শিখব, আমি সভ্যতার স্রোতে আমি যাত্রী হব। বাংলাদেশে এক্ষণে যেটা হচ্ছে হয়তো বা খুব সহসায় নাও হতে পারে। বাংলাদেশের কারণ কি, যদি শাসক মনে করে, শাসকের ভূমিকা কেমন দেখছেন এই মুহূর্তে? শাসকের কি হতে পারে শিল্প সাহিত্য নিয়ে? কোন কথা তো আমি আজকে 2 দিন যাব নানা সূত্র থেকে খবরটা শুনি, এখন পর্যন্ত এরকম কোনো কথা তো শুনতে পাচ্ছি না। আশার কোনো আলো দেখতে পাওয়া যাচ্ছে কি মানে শাসকের পক্ষ থেকে? কারণ হলো কথাই বলছেন না এই ব্যাপারে কিছু, তারা তো এই ব্যাপারে কোনো কথাই বলছেন না। কিন্তু
তাদের আন্দোলনের যে গতি প্রকৃতি দেখলাম, তাতে খুব সহসাই যে একেবারে লেখক, কবি, সাহিত্যিকরা পথে নামতে পারবেন, আবার তাদের সৃষ্টির আর মানে আনন্দে সবাইকে তারা নিয়ে আসতে পারবেন, খুব সহসাই হবে না। আর যে কাজটা করতে গেলে আবারও বলবো সংগঠিতভাবে তাদেরকে করতে হবে। এখন সংখ্যালঘুদের উপর যেভাবে নির্মমভাবে অত্যাচার চলছে এটা সবাই আজ জানে, এবং প্রাণ রক্ষা করতে বহু মানুষ এখন ঘর ছাড়া, হাজার হাজার মানুষ বর্ডারে দাঁড়িয়ে রয়েছে, সীমান্তে রয়েছে, মানে কোনোভাবে যদি ভারতে প্রবেশ করা যায় এবং জীবন রক্ষা করা যায়। এমন পরিস্থিতির মধ্যে দুদেশের সম্পর্কেও কিভাবে ভালো থাকবে বা আগামী দিনে এটা এটা কতটা ভালো থাকতে পারবে বলে? কঠিন সম্পর্ক বজায় রাখা, কারণ কিছু হওয়ার মাত্রেই এই ধরনের মানসিকতা নেওয়া, হ্যাঁ, আর সংখ্যালঘুরা মানুষরা যদি ভীত সন্ত্রস্ত হয়ে দেশ ত্যাগ করতে চান, তাহলে দেশটা কোথায় আছে এই ব্যাপারে তো আর ব্যাখ্যা করার কোনো বিষয় নেই। ওটাই প্রমাণ, একটা দেশ ছেড়ে, আমার ভূ সম্পত্তি ছেড়ে, আমার স্থাবর অস্থাবর সমস্ত বিষয় আশয়ের মায়া মমতা ছেড়ে আমি কি চাইছি, যে আমি উপোস থাকবো, আমার খাওয়ার কোনো ব্যবস্থাটা অনিশ্চিত, আমি কোথায় থাকবো, আমার মাথার উপরে ছাউনি থাকবে কেন, অনিশ্চিত। অনিশ্চিত জীবনকে মনে করছে যে আমার এখানকার চেয়েও শ্রেষ্ঠ। তাহলে এই যে স্বভূমি ছেড়ে যাওয়াটা, যারা শাসন ক্ষমতা নিচ্ছেন বা যারা এখন চালাবেন, তাদেরকে এই বিষয়টা ভাবতে হবে যে দেশের জন্য এটা কিন্তু গৌরবের নয় যে একটা দেশ থেকে মানুষ ছুটে যেতে চাইছেন পার্শ্ববর্তী দেশে, তাহলে ভারতবর্ষ তাকে উদারভাবে গ্রহণ করবে আর তুমি তাদেরকে তাড়িয়ে দেবে। তো এই নিয়ে তো সম্পর্কটা সম্পর্ক কেমন হবে সেটা থাকতে পারে না, অনেক সময় একটা তিক্ততার মনোভাব তৈরি হয়। তো আমরা আবারও আশাবাদী যে হয়তো সরকার, মানে যারা এখন মানে দায়িত্ব নিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার বা পরে যারা আসবেন নির্বাচনের মধ্য দিয়ে, তারা বিষয়গুলি ভাববেন। কারণ পৃথিবী এখন কিন্তু একটা মানে একটা গ্রামের মধ্যে চলে এসছে। এখন পৃথিবী কিন্তু খণ্ড বিখণ্ড নয়। পৃথিবীর যারা আছেন দেশ চালক এবং যারা দেশ চালাচ্ছেন এবং দেশ নেতারা বা বিভিন্ন দেশের যে শুভবুদ্ধি সম্পন্ন নেতা আছেন, এমন তো নয় যে যারা দেশকে ধ্বংস করে দিচ্ছেন অন্য দেশকে, এই জিনিসগুলো কিন্তু এখন কিছু কিছু দেশের মানে বিষয় ছাড়া বৃহত্তর অংশের দেশ নেতারা কিন্তু চাইছেন সারা পৃথিবীতে একটা শান্তির বাতাবরণ তৈরি হোক, পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়েই একটা উজ্জ্বল আরেকটা শতাব্দীর দিকে আমরা এগিয়ে যাব। তো সেখানে আমি যদি বিচ্ছিন্ন হয়ে থাকি, আমি সংস্কৃতি করতে দেব না, আমি তোমার ভাষা শিখতে দেব না, আমি তোমাকে কবিতা শোনাতে বলবো না, আমি বলবো যে না বাঁশি তুমি বাজাতে পারবে না, তাহলে এক ঘরে হয়ে যাওয়ার গোটা বিশ্ব কি বাজাবো, সিঙ্গা বাজাবো নাকি শ্মশানে মানে ভূমিতে আমি নৃত্য করব? তো এই যে মানসিকতাটা নিয়ে বেশি দিন বাঁচা যায় না। কারণ পৃথিবী যে মানে এই যে বললাম যে সারা পৃথিবীর শুভবুদ্ধি সম্পন্ন যে রাষ্ট্র নেতারা এবং আমার দেশের যে আপামর জনসাধারণ এবং রাষ্ট্র চাইছেন যে সারা পৃথিবীর সঙ্গে একটা শান্তির বাতাবরণ তৈরি করে সারা পৃথিবীর সঙ্গে আমরা এক হয়ে থাকব। তো এই মহৎ ভাবনা যদি তাদের না আসে, অন্তর্বর্তীকালীন সরকার হয়তো নিশ্চয়ই এগুলি নিয়ে ভাববেন এবং পরবর্তীকালে নির্বাচিত সরকার নিশ্চয়ই ভাববেন। একদম যত তাড়াতাড়ি সেটা ভাবে ততই বাংলাদেশের জন্য মঙ্গল এবং গোটা বিশ্বের বাংলা সংস্কৃতির জন্য মঙ্গল। একটা শেষ প্রশ্ন আপনাকে, আমরা আরেকটা বিষয় যেটা এই আপনি মানে শুরুতে যে কথাটা বলেছিলেন যে বাংলা সংস্কৃতি বলয় আগরতলা শহরে করেছে, আজকে উদয়পুরে করেছে, অমরপুর, আপনারা আমি সেটাই প্রশ্ন ছিল আমার যে মৌন প্রতিবাদ আপনারা করেছেন।
এই এই যে বিষয়গুলো এপারের শিল্পীদের, এপারের শিল্প না, এই সাহিত্যিক শক্তিটা বুদ্ধিজীবীদের কিন্তু কি কি ওদের কাছে করার যাবে, আছে? এই বার্তাটা যাবে তো। একদম। যে আমাদের সঙ্গে শিল্পী বন্ধুরও আছে, হুম, হ্যাঁ, আমার সাহিত্যিক বন্ধুরও আছেন। এই শক্তিটুকু আমি বললাম একই, হুম, যে আমাদের যে একটা সাংস্কৃতিক সখ্যতা রয়ে গেছে, একটা সাংস্কৃতিক যে একটা বন্ধুত্ব রয়ে গেছে, হুম, হ্যাঁ, এই সুতো ধরে কিন্তু এই বার্তাটা যদি ওনাদের কাছে যায়, হুম, লেখক কবি সাহিত্যিকরা বলবেন যে আমরা তো আছি। হুম, পৃথিবীর কোনো প্রান্তে একজন কবি বা লেখক কবি সাহিত্যিক, হুম। হ্যাঁ, আক্রান্ত হয়েছে আর সারা পৃথিবী উল্লসিত হয়েছে, না, না, সেটা এমন তো এমন ঘটনা এমন ঘটে না। হয়নি, এমন হয়নি। পাশে দাঁড়িয়েছে সবাই। আমরা সেই পাশে দাঁড়িয়েছি, একদম। এবং আমাদের এই সমর্থনে তারা নিশ্চয়ই একটা নতুন প্রাণ পাবেন, একটা নতুন শক্তি পাবেন। হুম। আর সরকারও, হ্যাঁ, আমার মানে আমার বিশ্বাস যে এটা নিয়ে তাদেরকে নতুন করে ভাবতে হবে, ভাববেন। ভাববেন এবং অবশ্যই শিল্পীদের, সাহিত্যিকদের, বুদ্ধিজীবীদের নিরাপত্তার ব্যবস্থা করবেন, না এটাই হলে আমরা দেশটা আশা। এগোবে কি করে? ঠিক, একদম। শুধু আমি যদি খেয়ে বেঁচে থাকলাম, হুম, আর বড় হতে থাকলাম, এরপর একদিন জীবন শেষ হয়ে গেল, এই যদি চলতে থাকে, হুম, তাহলে তো একদিন আমি ঠিক। এই পৃথিবী দেশের মানুষ থেকেই মানুষ তখন আবার বিবেচনা করবে হয়তো। নিশ্চিহ্ন হয়ে যাব। ঠিক। অসংখ্য ধন্যবাদ ডক্টর ভট্টাচার্য, আজ সময় দেওয়ার জন্য। আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা করলাম আজ, এবং বাংলাদেশের দিকে যখনই চোখ রাখি আমরা সত্যি উদ্বেগ তো আমাদের রয়েছে, কিন্তু আমরা উদ্বেগ মর্মাহত। রয়েছে, মানে কি বলবো, তাদের মতো আমরা ভারাক্রান্ত, একেবারে দূর থেকেই ঘটনাগুলো দেখে মনে হচ্ছে যেন হুম, আমরা, আমাদের উপরও এই বিষয়গুলো হচ্ছে, কারণ প্রতিবেশী ঠিক। ভালো না থাকলে আমাদের আমার আমাদের বাংলা মনটাও ভালো সংস্কৃতির উপর লাগে। যখন হচ্ছে তখন সেটা আমাদের উপরও হচ্ছে, তার জন্য আমরা অবশ্যই মর্মাহত, এবং আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব এই ঘটনাগুলো বন্ধ হোক। অসংখ্য ধন্যবাদ আপনাকে সঙ্গে থাকার জন্য আজ। দর্শক বন্ধুরা, দেশ বিভাগের পর পূর্ব বাংলার সাংস্কৃতিক পরিমণ্ডল বড় ধরনের সংকটের মুখোমুখি হয়েছিল। শিল্পী ও সংস্কৃতি কর্মীদের বহু বছরের অক্লান্ত পরিশ্রমের ফলে বাংলাদেশের সংস্কৃতি চর্চা বিশ্ব দরবারে সুখ্যাতি অর্জন করেছিল। কিন্তু দেশের স্বাধীনতার 53 বছর পর যারা আন্দোলনের নামে দেশের সম্পদ লুট করতে পারে, দেশের শিল্পকলা স্থাপত্য ধ্বংস করতে পারে, সাহিত্য চর্চায় বাধা দিতে পারে, শিল্পীর সম্পদে আগুন দিতে পারে, তারা আর যাই হোক দেশের হিতাকাঙ্ক্ষী নয়। তাই নজর এখন নতুন শাসন ক্ষমতায় যারা রয়েছে তাদের দিকে। তারা এই মৌলবাদী দুষ্কৃতীদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় এখন তা দেখা। বাংলাদেশের সব খবরে চোখ রাখছি আমরা, তাই দেশ, দুনিয়া ও রাজ্যের বিভিন্ন নিউজ আপডেট ও টকশো দেখার জন্য আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।